সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আন্তর্জাতিক রাজনীতিতে একটি দেশ আরেকটি দেশকে কেন হামলা করে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ, ইসরায়েল কেন প্রতিনিয়ত অন্য একটি দেশকে, সার্বভৌম একটি দেশকে আক্রমণ করে যাচ্ছে? এই বিষয়টি বুঝতে গেলে আন্তর্জাতিক রাজনীতিতে কিছু তথ্য রয়েছে। আজ আলোচনা করব বাস্তববাদী তত্ত্ব অথবা রিয়ালিজম। আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি যেভাবে নির্ধারিত হয় সেটি পুরোপুরি বস্তুবাদী বা বাস্তববাদী চিন্তার আলোকে এবং ধারণার আলোকে। আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী চিন্তার প্রয়োগ বা এই চিন্তার আলোকে রাজনীতি ব্যাখ্যার যে ধারণা সেটি 19 শতকের শেষ দিকে অর্থাৎ 1900 সালের পর থেকে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে 1948 সালে আমেরিকান একজন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হ্যান্স জে মর্গানথু একটি তত্ত্ব দাঁড় করান, যে তত্ত্বটি ক্লাসিক্যাল রিয়ালিজম হিসেবে পরিচিত অথবা বাস্তববাদী তত্ত্ব হিসেবে পরিচিত। সাধারণত মর্গানথুর আগেই এই সম্পর্কে, বাস্তববাদী তথ্য সম্পর্কে বেশ কিছু ধারণা সামনে আসে। এই তত্ত্বের আলোকে আন্তর্জাতিক রাজনীতিতে দেশগুলো একটি অরাজক পরিস্থিতিতে বসবাস করে, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে দেশগুলোকে নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি নেই। অর্থাৎ এই ধারণা জাতিসংঘ অথবা ওআইসি অথবা আরব লীগ অথবা আফ্রিকান ইউনিয়ন এই ধরনের সংগঠনগুলোকে কোনো গোনায় ধরে না, গুরুত্ব দেয় না। তৃতীয়ত আরেকটি যে বিষয় সেটি হলো দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে রাষ্ট্রের মূল উদ্দেশ্যই টিকে থাকা। টিকে থাকার জন্য রাষ্ট্র শক্তি প্রয়োগ করে, শক্তি অর্জন করে এবং এই শক্তি ব্যবহার করে সে টিকে থাকে। টিকে থাকার ক্ষেত্রে সে সর্বোচ্চ সুযোগগুলো কাজে লাগায়। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা অর্জন। এবং এই ক্ষমতা অর্জন সীমাহীন। নিজেকে টিকিয়ে রাখতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজের স্বার্থকে সংরক্ষণ করতে এবং অর্জন করতে প্রয়োজনীয় সব ধরনের ক্ষমতা অর্জন এটি দ্বারা গুরুত্ব দেয়। মর্গানথু এখানে আরও কিছু বিষয় যোগ করেন এবং এটি জরুরি একটি বিষয় যেটা আমাদের জানা দরকার। সেটি হলো আমেরিকান বাস্তববাদী চিন্তায় মর্গানথুর প্রভাবটি অনেক বেশি। সেটি হলো তিনি বলেছেন রাজনীতিতে নীতির কোনো অবস্থান নেই, স্থান নেই। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে নীতি কোনো গুরুত্ব বহন করে না। এবং সেদিক থেকে যদি তাকাই, আমেরিকার ইরানে হামলা অথবা ইসরায়েলের গাজ্জায় যে গণহত্যা চালানো হয়েছে, ইসরায়েল করেছে, ইসরায়েল ফিলিস্তিনকে দখল করে নিয়েছে, এগুলো কোনো নীতি অথবা নৈতিকতার আলোকে বিচার করা সম্ভব নয়। এই দেশগুলো এই ধরনের কোনো নীতিকে গ্রহণ করতে চায় না। তারা তাদের ক্ষমতা অর্জনের ক্ষেত্রে, তাদের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন অথবা মানবিকতার কোনো স্থান তারা দেয় না। ফলে মর্গানথুর এই প্রভাবটি আমেরিকা এবং পশ্চিমাদের ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মর্গানথু মনে করেন নৈতিকতা আছে, সেটি রাষ্ট্র তার মতো করে ব্যবহার করবে। এখানে অন্য রাষ্ট্রের নৈতিকতা কি তার আলোকে আরেকটি রাষ্ট্রের নৈতিকতা নির্ধারিত হবে না। এর অর্থ হলো ইরান যেটাকে তার অধিকার মনে করে, আমেরিকা সেটাকে ইরানের অধিকার মনে করে না। ফলে কি হবে? ফলে আমেরিকা যখন ইচ্ছা ইরানকে আক্রমণ করতে পারবে, যখন ইচ্ছা ইসরায়েল ইরানকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ অন্যের অধিকার ক্ষমতাসীন একটি দেশের জন্য সম্মানের কোনো বিষয় না, সে তার অধিকারকে সম্মান করতে চায় না। এই প্রক্রিয়াতে আন্তর্জাতিকভাবে মানবাধিকার বলতে পশ্চিমাদের কাছে কিছু নেই। বিশেষ করে যখন মুসলিমদের বিরুদ্ধে তারা কোনো অভিযান পরিচালনা করে, কোনো সামরিক অথবা রাজনৈতিক কোনো পদক্ষেপ নেয়, তখন মুসলিমদেরকে তারা মানুষ হিসেবে গণ্য করে না। তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারে
মানবিকতার কোনো স্থান নেই। এই প্রক্রিয়াতেই 1945 সালের পর থেকে আমরা যদি দেখি, তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে গৃহযুদ্ধগুলো হয়েছে, রাজনৈতিকভাবে যে গৃহযুদ্ধগুলো সংগঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় যে গণহত্যা পরিচালিত হয়েছে, সবগুলোই এই বাস্তববাদী তত্ত্বের আলোকে বিশ্লেষণ করা সম্ভব। আমরা যদি আমেরিকার ইরাকে আগ্রাসন দেখি, ইরাককে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই তত্ত্বের আলোকে আমরা খুব সহজে বুঝতে পারি। আমরা দেখি আফগানিস্তানে গণহত্যা চলেছে, আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে, এবং সেটি এই তত্ত্বের আলোকে সহজেই মিলে যায়। ইরানে দীর্ঘদিন ধরে যে অবরোধ চলছে, ইরানকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, ইরানের মানুষদেরকে যেভাবে চরমভাবে বিপর্যস্ত করা হয়েছে, তার পিছনে এই বাস্তববাদী তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা দেখেছি ইরানের সাথে যুক্তরাজ্যের কূটনৈতিক আলোচনা চলছিল। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখে না। তারা এগুলোকে সময় ক্ষেপণের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তাদের মূল উদ্দেশ্য ইরানকে রাজনৈতিকভাবে দুর্বল করা, খমেনি সহ নেতৃবৃন্দকে হত্যা করা। সেটি তারা করবেই। সেক্ষেত্রে আলোচনা অথবা কূটনীতি খুব বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটি আপনারা যদি দেখে থাকেন, তাহলে গাজার সঙ্গেও মিলানো সম্ভব। গাজাতে এখনো গণহত্যা চলছে, এখনো অবরোধ চলছে। গাজায় কোনো ধরনের খাবার অথবা পানীয় প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতি নিতে হয়। এমন একটি মানবিক বিপর্যয়ের পেছনেও ইসরায়েল বস্তুবাদী আচরণ দেখিয়ে যাচ্ছে। তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না। দর্শক, আমার আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় রাজনীতি খুবই গুরুত্ব পাবে। আপনাদেরকে অনুরোধ করব, আমার আলোচনাগুলো ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ফিরে আসি আলোচনায়। যেটি বলছিলাম, মানবাধিকার পশ্চিমাদের কাছে একটি গুরুত্বহীন বিষয়, এবং যখন এটি তারা মুসলিমদের সাথে কোনো রাজনৈতিক এবং সামরিক আচরণের মাধ্যমে প্রকাশ করতে চায়, তখন মুসলিমদেরকে তারা কোনোভাবেই মানুষ হিসেবে গণ্য করতে চায় না। এর ফলে আমরা যতগুলো যুদ্ধ দেখেছি, বিশেষ করে মুসলিম ভূখণ্ডগুলোতে পশ্চিমারা ইসরায়েলের এবং পশ্চিমাদের যে অভিযানগুলো চলেছে, সবগুলোই নির্মম গণহত্যা হয়েছে, নির্মম মানুষ নিধন হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে জাতিসংঘের এবং আঞ্চলিক সংগঠনগুলোর কোনো প্রভাব এ কারণেই নেই। কারণ আমেরিকা, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলো, এমনকি চীন অথবা রাশিয়ার রাজনীতিতেও, পররাষ্ট্রনীতিতেও এই বাস্তববাদী যে তত্ত্ব, তার প্রভাব পরিলক্ষিত হয়। আপনারা দেখেন, ইরান একা একা যুদ্ধ করছে, অথচ দীর্ঘদিন ধরে রাশিয়া এবং চীন ইরানের সহযোগী দেশ ছিল। এই মুহূর্তে রাশিয়া অথবা ইরানের থেকে কোনো ধরনের রাজনৈতিক সামরিক সহযোগিতা ইরান পাচ্ছে না। ফলে এটিও একটি বস্তুবাদী আচরণ। বাস্তববাদী হয়ে চীন এবং রাশিয়া ইরানকে কোনো ধরনের সহযোগিতা করছে না, এবং সেটি তারা করবেও না। একইভাবে মুসলিম দেশগুলো, তুরস্ক, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, তারাও ইরানকে কোনো ধরনের সহযোগিতা করছে না এবং করবেও না। কারণ প্রতিটি দেশ তার স্বার্থ সংরক্ষণে ব্যস্ত এবং তার টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। ফলে ইরানকে একাই লড়াই করতে হচ্ছে, ইরানকে একাই হেরে যেতে হচ্ছে, এবং আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমারা এর প্রক্রিয়াতে সম্ভাব্য শক্তিশালী দেশগুলোকে ধ্বংস করে দিবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।